Welcome everyone to the class with me. Assalamu alaikum. Awesome. Assalamu alaikum, sir. Awesome. শেষের দিকে তোমাদের একটা লিঙ্ক দেওয়া অ্যাটেন্ডেন্সের জন্য আজকে তোমাদের সিলেবাসের বেশিরভাগ অংশ অলরেডি কভার হয়ে গেছে। আজকে রেস্ট যে অংশটা আছে সেটা শেষ হবে এবং সেই সাথে ক্লাস শেষ হবে। লেটস স্টার্ট। Today's topic is planned quarantine. Can you see on the slide? Yes, sir. প্লান কোয়ারেন্টাইন উদ্ভিদ সঙ্গ নিরোধ বাংলা। কোয়ারেন্টাইন শব্দ তোমরা অলরেডি ব্যাপকভাবে পরিচয় পেয়েছে এই শব্দ সম্পর্কে। কোভিড-19 কারণে তোমরা এই শব্দ অলরেডি জেনে ফেলেছ। Now today regarding the plan quarantine is defined as the legal enforcement of the measures aimed to prevent pests from spreading or to prevent them from multiplying further in case they have already gained entry and have established in new restricted areas. প্ল্যান কোয়ারেন্টাইন বলতে বোঝায় যে আইনসম্মত ব্যবস্থা প্রয়োগ করা, বলবৎ করা, এই উদ্দেশ্যে যে যাতে করে কোনো পেস্ট মিন হার্মফুল এনি হার্মফুল অর্গানিজম যাতে ছড়িয়ে না পড়ে, স্প্রেড না হয়, এবং অলরেডি যে সমস্ত এলাকায় পাওয়া গেছে সে সমস্ত এলাকায় যাতে ফার্দার মাল্টিপ্লাই বংশবৃদ্ধি না করে এবং এস্টাবলিশ হতে না পারে, এই জন্য প্রতিরোধের ব্যবস্থা করা। এটা হচ্ছে প্ল্যান কোয়ারেন্টাইন, উদ্ভিদ সঙ্গ নিরোধ। Another definition, plant quarantine is the effort to prevent entry, establishment or spread of foreign pest in the country through legal restriction on the movement of plants or plant products. আইনসম্মত বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে, রেস্ট্রিকশন বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ, বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে কোনো বাইরের কোনো পেস্ট যাতে অন্য এলাকায় বা দেশে, এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে না পারে, এক এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করতে না পারে এবং সেখানে এস্টাবলিশ হতে না পারে, ছড়িয়ে পড়তে না পারে, এই জন্য আইনগত বিধিনিষেধ আরোপ করা প্লান্ট এবং প্লান্ট প্রোডাক্টসের মুভমেন্টের উপরে। এটি হচ্ছে প্লান্ট কোয়ারেন্টাইন। অবজেক্টিভস: to maintain and make high quality planting material available to the growers. Planting material যাতে হাই কোয়ালিটি সম্পন্ন হয়, রোগাক্রান্ত, রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, সেগুলো মেনটেন করা এবং গ্রোয়ারদের কাছে ভালো মানের প্লান্ট প্রোডাক্টস ম্যাটেরিয়ালস পৌঁছে দেওয়া। To reduce the risk of introduction hazardous pests and pathogens, এবং যাতে ক্ষতিকর পেস্ট, রোগ জীবাণু যাতে প্রবেশ করতে না পারে, সেই রিস্কটাকে কমিয়ে নিয়ে আসা। Plant Quality Acts and Regulations of Bangladesh Plant Quarantine Act 2011, short title and commencement.
This act may be called the Plant Quarantine Act 2011. প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্টের উপরে বাংলাদেশের যে অ্যাক্ট আছে 2011, এটার উপরে একটা তোমাদের নোট দেওয়া হবে, ইমেল করে দেওয়া হবে। ওইটা তার বিস্তারিত থাকবে। আমি এখানে স্লাইডে সংক্ষেপে তোমার দেখাচ্ছি, ওখান থেকে তোমার বিস্তারিত আরো পড়তে পারবে। ডেফিনিশনস, ইম্পোর্ট শব্দটা এর মধ্যে আছে। ইম্পোর্ট অর্থ আমদানি করা অন্য দেশ থেকে। স্যার এটার কি বললেন আরেকবার বলেন। এই প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্টের উপরে যে বাংলাদেশের আইনটা তৈরি করা হয়েছে, এর উপরে একটা ডিটেলস নোট আছে। তো আমি স্লাইডে ডিটেলস লিখলে অনেক বড় স্লাইড হয়ে যাবে, সেজন্য সংক্ষেপে ওয়ার্ডগুলো লিখেছি। আমি এর উপরে আলোচনা করব এবং বিস্তারিত লেখা তোমরা ওই নোটে পাবে। এবং অ্যাক্টগুলো সাধারণত একটু ডিফিকাল্ট ওয়ার্ডে লেখা থাকে। আইন বই যদি পড়ো, যে কোনো ধরনের আইনে শব্দগুলো একটু ডিফিকাল্ট অ্যারেঞ্জমেন্টে থাকে, তোমাদের ওইভাবে বুঝে পড়তে হবে। ডেফিনেশনস, ইম্পোর্ট শব্দের অর্থ আমদানি করা, অন্য দেশ থেকে কোনো প্রোডাক্ট, প্ল্যান প্রোডাক্ট আমদানি করা। নাম্বার 2 পয়েন্টে ইম্পোর্ট পারমিট, এবং আমদানি করতে হলে অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসতে হলে কোনো প্লান্ট বা জার্মপ্লাজম যেটি নিয়ে আসি না কেন, হতে পারে সিড বা কোনো চারা, প্লান্টের অংশ নিয়ে আসতে হলে ইম্পোর্ট পারমিট, আমদানির জন্য অনুমতিপত্র থাকতে হবে। যারা ইম্পোর্ট করতে চায়, কোনো ব্যক্তি বা এজেন্সি বা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা এজেন্ট, যাই হোক না কেন, যারা আমদানি করবে তাদের ইম্পোর্ট পারমিট থাকতে হবে, সরকার কর্তৃক লাইসেন্স থাকতে হবে। ইম্পোর্টার আমদানিকারক কারা? means any person, organization, agency, institution, etc. তাদের মাধ্যমে প্ল্যান বা প্ল্যান প্রোডাক্টস আমদানি করতে হয়, এবং এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইম্পোর্ট পারমিট বা সার্টিফিকেট থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। নাম্বার 4, ইনফেস্টেশন আর ইনফেকশন, আইনের পরের পয়েন্ট। ইনফেকশন, যদি প্ল্যান বা প্ল্যান প্রোডাক্টগুলো ইনফেস্টেড হয় বা ইনফেক্টেড হয়, রোগ পোকামাকড় আক্রান্ত হয়। ইনফেস্টেশন, প্ল্যান প্রোডাক্টের সাধারণত বাহিরে রোগ জীবাণুগুলো অবস্থান করে। ইনফেকশন ভিতরে প্রবেশ করে, প্ল্যান প্রোডাক্টের ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে রোগ জীবাণুগুলো এন্ট্রি করে। এর জন্য দুটো টার্ম ইউজ করা হয়, ইনফেস্টেশন, ইনফেকশন। উভয় ক্ষেত্রে প্ল্যান প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের আক্রান্ত হলে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। বেনিফিশিয়াল অর্গানিজমস, উপকারী জীবাণু আমদানি করতে গেলে সেগুলোর মধ্যে কি থাকতে পারে? ফাঞ্জাই, ব্যাকটেরিয়া, নেমাটোডস, ভাইরাস, এটসেট্রা। বেনিফিশিয়াল অর্গানিজমস পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে বা পলিনেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সেগুলো ইম্পোর্ট করতে হলে ওগুলো সেফ হতে হবে, নিরাপদ থাকতে হবে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, কোনো প্ল্যান্ট প্রোডাক্টস বা প্ল্যান্ট পার্টস বা জার্মপ্লাজম এগুলো আমদানি রপ্তানি করতে হলে সেগুলো ট্রিট করতে হয়, রোগ জীবাণু মুক্ত করতে হয়, মুক্ত করে তারপরে সেগুলো ইম্পোর্ট করতে হয়। এবং সেইগুলোর জন্য যে সার্টিফিকেট দেওয়া হয় যে এটা রোগ জীবাণু মুক্ত করা হয়েছে, ট্রিট করা হয়েছে, সেই সার্টিফিকেটটা হচ্ছে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। তাহলে প্ল্যান্ট প্রোডাক্ট আমদানি রপ্তানি করার ক্ষেত্রে এই সার্টিফিকেটটা লাগবে। প্রতিটা দেশে যে
জাহাজ সমুদ্রপথে জাহাজের মাধ্যমে আমদানি করা হোক, বা স্থলপথে ট্রাক লই বাসের মাধ্যমে আসুক, বা বিমানের মাধ্যমে আকাশপথে নিয়ে আসা হোক, সব ক্ষেত্রে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট থাকতে হবে। স্যার বেনিফিশিয়ালেরটা 5 নাম্বারটা কি জানো বললেন, বেনিফিশিয়াল অর্গানিজমটা এটা কন্ট্রোল করতে হবে নাকি বেশি করে রাখতে হবে? না, একটা হচ্ছে যে হার্মফুল অর্গানিজম থাকতে পারে, প্লান্ট প্রোডাক্টসের সাথে প্যাথোজেন থাকতে পারে, অথবা অনেক ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, নেমাটোড, ভাইরাস বেনিফিশিয়াল আছে, যেগুলো দ্বারা অন্যান্য পেস্ট কন্ট্রোল করা যায় বা পলিনেশন পরাগায়ন ঘটানো যায়। সে সমস্তগুলো আমদানি করার ক্ষেত্রেও ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রয়োজন হবে, যেগুলো আসলে বেনিফিশিয়াল কিনা। প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার এবং প্লান্ট প্রোডাক্টের হেলথ কন্ডিশন মেনটেন করার জন্য, নিশ্চিত করার জন্য অফিসার প্রয়োজন। বিভিন্ন পয়েন্টে, সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে, স্থল বন্দরে যেগুলো আছে, যেখানে আমদানি রপ্তানি হয়, সেই সমস্ত অফিসগুলোতে অফিসার প্রয়োজন। তাদের টাইটেল হচ্ছে প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার, এবং সরকার কর্তৃক তারা নিয়োগপ্রাপ্ত থাকে। এবং আমাদের দেশে সমুদ্র বন্দর, এয়ারপোর্ট, স্থল বন্দরগুলোতে প্লান্ট কোয়ারেন্টাইন অফিস এবং অফিসার আছে। প্ল্যান্টস আর প্লান্ট প্রোডাক্টস বলতে বোঝায় যে কোনো ধরনের প্লান্টের অংশ, উদ্ভিদ, জার্মপ্লাজম, এগুলো। Containment means the application of phytosanitary measures in and around an infected area. নিয়ন্ত্রণ করা, কোন একটা এরিয়া বা তার আশেপাশে ইনফেক্টেড যেখানে হয়েছে সেখানে নিয়ন্ত্রণ করতে হবে, ফাইটোস্যানিটারি মেজার নিতে হবে, যাতে করে পেস্ট ফার্দার স্প্রেড করতে না পারে, এস্টাবলিশ করতে না পারে। স্যার প্লান্ট কোয়ারেন্টাইন এটা স্যার মানে কি বোঝায় স্যার, সংক্ষেপে একটু যদি বলতেন। সংক্ষেপে বোঝায় যে প্লান্ট বা প্লান্ট প্রোডাক্ট যখন এক দেশ থেকে অন্য দেশে আমদানি করা হবে, রপ্তানি করা হবে, তখন এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে প্লান্ট প্রোডাক্টের সাথে কোনো রোগ জীবাণু যাতে এক যে দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে না পড়ে, বা কোনো জায়গায় যদি পাওয়া যায় সেটা ফার্দার যাতে মাল্টিপ্লাই না হয়, এস্টাবলিশ না হতে পারে, বংশবৃদ্ধি করতে না পারে। এই জন্য একটা বিধিনিষেধ আরোপ করা, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতি, সেটি হচ্ছে প্লান্ট কোয়ারেন্টাইন। স্যার তার মানে কি যে স্যার বীজগুলা এটা ইম্পোর্টের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে এগুলো চেক করা হয় রোগ জীবাণু? হ্যাঁ, প্রত্যেকটা প্রতি দেশেই যে দেশ থেকে আসছে, মনে করো আমাদের দেশে জাপান থেকে বা চায়না থেকে, আমেরিকা থেকে কোনো প্লান্ট ম্যাটেরিয়াল ইম্পোর্ট যদি করে, বা ইন্ডিয়া থেকে, তাহলে স্থলবন্দর, বিমানবন্দর, সমুদ্র বন্দরগুলোতে প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার আছে, এবং তাদের মাধ্যম হয়ে আসতে হবে, এবং তারাই চেক করবে, যেগুলো টেস্ট করে দেখবে, এনশিওর করবে যে ওগুলো জীবাণুমুক্ত, রোগ জীবাণুমুক্ত। তাহলে বাংলাদেশে এই কাজগুলো নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকারের তোমার প্লান্ট কোয়ারেন্টাইন, এই যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা উইং আছে, তার আন্ডারে অফিসার আছে নিয়োগ করা, সরকারি। এটা সরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত এগ্রিকালচারিস্ট আছে, তারা এখানে অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত আছে বিভিন্ন পয়েন্টে। এবং সেখানে আমাদের দেশে স্থলবন্দর যেগুলো আছে, বেনাপোল আছে, তারপরে আরো যেগুলো আছে, হিলি বর্ডার আছে, যেদিক থেকে ইন্ডিয়া থেকে আসছে, বা এয়ারপোর্ট আমাদের দেশে ঢাকা, সিলেট, চিটাগাং এয়ারপোর্ট গুলো আছে, সেখানেও এই প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার আছে। সমুদ্র বন্দর যেখানে আছে, চট্টগ্রাম, তারপর অন্যান্য যেগুলো বন্দর আছে, সব জায়গাতেই আছে, এবং অন্যান্য দেশেও আছে। সে দেশ থেকে চেক করে ছাড়ে, এবং আমাদের দেশ থেকেও চেক করে সেগুলো রিসিভ করে। এরপরেও যদি কেউ চুরি করে গোপনে তোমার নিয়ে আসার চেষ্টা করে ফাঁকি দিয়ে,
তাহলে ধরা পড়লে তো তোমার শাস্তি আছে। এবং তো চুরি করার তো অনেক লোক সেট করা আছে এবং ধরাও পড়ছে, তাই না? আমাদের দেশে বিভিন্ন চোরাচালান, উদ্ভিদ বলো, সোনা জি স্যার, চোরাচালান, ধরা পড়তেছে। সেটা ধরা পড়তেছে। এবং তোমার আমি মালয়েশিয়াতে পিএইচডি করেছি, ওখানে মালয়েশিয়ান একটা ন্যাশনাল ফ্রুট আছে ধুরিন। আমাদের দেশে কাঁঠালের মতো অনেকটা মরফোলজি, ওরকম কাঁটা আছে গায়ে, কিন্তু টেস্ট অনেক তীব্র গন্ধ আছে ওটাতে। এবং যারা খায় নাই প্রথম খেলে তারা খেতে পারে না, আর যারা অভ্যস্ত তারা খেতে পারে। এবং ওই ফ্রুটটা আমাদের দেশে আনার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু এয়ারপোর্টে ব্যাগের মধ্যে গোপনে তোমার কোয়ারেন্টাইন অফিসার ধরে ফেলবে, এটা তো চেক করলে ধরে করবে। তোমার কেউ জি বা স্যার। লাগেজের ভিতরে পেঁচিয়ে কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু ওর যে গন্ধ সেটা আশেপাশে অনেক দূর ছড়িয়ে পড়ে। ফলে এয়ারপোর্ট চেকিং তো কয়েকটা চেকিং থাকে, পার করা যায় না। এই জন্য তোমার মনে করো এগুলো গোপনে আনতে গেলেও ধরা পড়লে পানিশমেন্টের ব্যবস্থা আছে। আর তোমার লিগেলি আনতে গেলে সেগুলো ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কৃত, সিলমোহরকৃত থাকতে হবে। স্যার ফলটার নাম আরেকবার বলেন স্যার, ফলটা। ফলটা হচ্ছে ধরিন, ধরিন ফল, কাঁঠালের মতো দেখতে। ধরিন। হুম। স্যার ফাইটোস্যানিটারি পয়েন্ট আরেকবার একটু সংক্ষেপে বলেন। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট এটা হচ্ছে যে কোনো উদ্ভিদ, প্লান্ট বা প্লান্ট প্রোডাক্ট, সিড বলো বা একটা ফ্রুট বলো বা গাছের একটা স্টেম বলো, পার্ট বলো, যেটা ইম্পোর্ট করতে হলে ওই স্টেম পার্টের সাথে কোনো প্যাথোজেন আছে কিনা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ওর মধ্যে ইনফেক্টেড অবস্থা আছে কিনা বা ইনফেস্টেড অবস্থা আছে কিনা, এটা নাই, সেফ, মুক্ত করা হয়েছে, সিডটা ট্রিট করা হয়েছে, প্লান্টটা জীবাণু মুক্ত করা হয়েছে, এই মর্মে একটা প্রত্যয়ন পত্রকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বলে। মানে ওই স্যার উদ্ভিদ প্লান্ট সেটা যাদের কাছ থেকে ইম্পোর্ট করব তারা দেয়, না যারা পরীক্ষা করে দেশের এগ্রিকালচার সেটা দিয়ে দেবে? হ্যাঁ, ওই দেশে যারা তোমার প্লান্ট প্রোডাক্টটা উৎপন্ন করেছে তারা তোমার ল্যাবে টেস্ট করে ওটাকে একটা সার্টিফিকেট দেবে। তারপর প্লান্ট কোয়ারেন্টাইন অফিস যারা আছে তারা আবার ওটাকে চেক করবে, এক্সামিন করবে, করে তারা আবার সার্টিফিকেট দিবে যে এটা ঠিক আছে। তারপরেই তোমার ওটা এয়ারপোর্ট, সিপোর্ট পার হতে পারবে, তাছাড়া পার হতে পারবে না। ওদের ল্যাবের মাধ্যমে Okay, টেস্ট sir. করে দেয়া হবে। আর আমাদের দেশে আসার পরেও আবার ওগুলো টেস্ট করা হবে ঠিক আছে কিনা। স্যার প্ল্যান্ট কোয়ারেন্টাইন কি এটা নির্দিষ্ট সময় করা হয়, মানে নির্দিষ্ট সময় এরকম নিয়ে দিন থাকে বা টাইম থাকে, ঘন্টা এরকম? হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। তোমার সার্টিফিকেটটা যে দেওয়া হলো ওটা টেস্ট করে, এটা তোমার 2 মাস 60 দিন ভ্যালিডিটি থাকবে, এর মধ্যে তোমার ইম্পোর্ট এক্সপোর্ট করতে হবে। এরপরে যদি আবার দেরি হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, আবার তোমার টেস্ট করতে হবে ঠিক আছে কিনা। অর্থাৎ সার্টিফিকেট এমন না যে বছর পর থাকবে, ওটা তো নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক, তারপরে এখানে আবারও ইনফেক্টেড হতে পারে। স্যার তাহলে যদি ইনফেক্টেড আবার হয় তাহলে ওই যে পণ্যটা ওই দেশ থেকে আনছি তাহলে ওই পণ্যটাকে আবার ওই দেশে ঘুরে দিয়ে আসতে হবে? হ্যাঁ, অনেক সময় যদি তোমার বেশি ডিজিজড হয়ে যায়, তারপরে আবার ওটা ফেরত দেওয়া বা যারা ইম্পোর্ট করলো তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং সরকারের দেশে যে এসেই পড়ে তারপর যদি ধরা পড়ে এবং দেশে যারা নিয়ে আসলো তাদের পানিশমেন্ট হবে। এই এজেন্সি বা অর্গানাইজেশন বা যারা কর্তৃপক্ষ জড়িত, ইভেন অনেক সময় এমপি মিনিস্টারও যদি এর সাথে জড়িত থাকে তাদেরও কিন্তু পথ চলে যায়, বরখাস্ত হতে পারে। আমার দেশে যদিও আইনটা অতটা কঠোর না, অন্যান্য দেশে তো মাস্ট তোমার পদত্যাগ করতে হবে, পানিশমেন্ট পেতে হবে যারা জড়িত। অথরিটি means the National Plant Quarantine Authority, জাতীয় উদ্ভিদ সংঘ নিরোধ কর্তৃপক্ষ বলতে অথরিটিকে বোঝায়। এবং ট্রানজিট means transportation of plants or plant products, এবং প্লান্ট প্রোডাক্ট গুলো যে পরিবহন করা হয় এক দেশ থেকে অন্য জায়গায় এটাকে ট্রানজিট বলে। কন্ট্রোল এরিয়া
means an area to be declared as controlled area. যে সমস্ত এরিয়াতে কোনো রোগ জীবাণু পাওয়া যায় সেটাতে কন্ট্রোল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়। Packaging materials means the materials used in packing. প্যাকেট করে যে সমস্ত ম্যাটেরিয়ালের মধ্যে প্লান্ট প্রোডাক্টগুলো নিয়ে আসা হয় সেগুলোই প্যাকিং ম্যাটেরিয়ালস হিসেবে ট্রিট করা হয়। ইন্সপেকশন পরিদর্শন means visual examination of plants or plant products or packing materials. যে সমস্ত প্লান্ট বা প্লান্ট প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট করা হবে প্যাকেট করে সেগুলো আবার ইন্সপেকশন ভিজুয়ালি অবজার্ভ করে দেখতে হবে কি প্রোডাক্ট এর মধ্যে আছে এবং সেগুলো তোমার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট আছে কিনা, রোগ জীবাণু মুক্ত কিনা চেক করে দেখতে হবে। পোস্ট এন্ট্রি কোয়ারেন্টাইন, কোনো জায়গায় কোনো দেশে প্রবেশ করার পরে এগুলো আবার চেক করতে হবে, এটাকে পোস্ট এন্ট্রি কোয়ারেন্টাইন বলে। তাহলে এক্সপোর্ট করার আগে সেগুলো চেক করে সার্টিফিকেট দিতে হবে এবং ইম্পোর্ট করার পরে যে দেশে নিয়ে আসলো সে দেশে আবার পোস্ট এন্ট্রি কোয়ারেন্টাইন করতে হবে। ক্রপস ফসল, তো দুইটা টার্ম এখানে পাবে, একটা ক্রপস একটা উইট, তোমার পড়বে অলরেডি পড়েছো তোমরা লেভেল সেমিস্টারে। ক্রপ কাকে বলে কেন বলতে পারবে? বাংলা ফসল ডেফিনিশন কি হবে? Any living organism that can raised by human beings, either some benefits is called crop. Any organism that either living or dead, sorry any plant parts which is for raising the crops. Any living organism, either plant or animal, who is raised by human beings for some benefits is called crops. প্লান্ট পার্ট হবে না, এনি প্লান্টস না আর এনিমেলস, যেগুলো যে কোনো প্লান্ট, এনি প্লান্ট বা প্লান্টস, অনেকগুলো প্লান্ট, গ্রুপ অফ প্লান্ট হতে পারে, এনিমেল হতে পারে, যেগুলো that are produced with proper care and management, যেগুলো সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপন্ন করা হয়, জন্মানো হয়। Why? For the benefit of human being as well as livestock. মানুষ এবং গবাদি পশুর উপকারের জন্য যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যত্ন সহকারে উৎপন্ন করা হয় বা লালন পালন করা হয় সেগুলো হচ্ছে ক্রপ। এটাও তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং যখন তুমি লিখবে বলবে সুন্দর করে লিখতে হবে, বলার সময় সুন্দর করে বলতে হবে, তবে তুমি হাইস্ট মার্কস পাবে। তাহলে এলোমেলো হলে নাম্বার কমে যাবে। আর অপোজিট আরেকটা হচ্ছে উইড ইজ এ প্লান্ট গ্রোয়িং হোয়ার ইট ইজ নট ডিজায়ার্ড, যেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ভাবে যে গাছটা জন্মে, যেটাকে যত্ন নেওয়া হয় না, কেয়ার ম্যানেজমেন্ট নেওয়া হয় না, এমনিতেই হয়, সেগুলো আগাছা। এবং আগাছা উৎপন্ন করতে হয় না, এমনিতেই হতে থাকে, কিন্তু ক্রপ উৎপন্ন করতে গেলে প্রচুর পরিশ্রম যত্নের প্রয়োজন হয়, এমনি এমনি হয় না। এই ক্রপগুলোর মধ্যে বিভিন্ন ক্রপ তোমরা ক্লাসরুমে পড়েছো, সিরিয়াল ক্রপস, রাইস, হুইট, মেইজ, ফাইবার ক্রপ, জুট, ক্যানাপ, মেস্তা, কটন, আরো পড়বে, এখন হয়তো নাম জেনেছো। তারপরে লিগিউম ক্রপ, ফডার ক্রপ, ফ্রুট ক্রপ, বেভারেজ ক্রপ, নার্কোটিক ক্রপ, অনেক ক্রপ আছে, সেগুলোকে বোঝাবে ক্রপ বলতে। স্যার, এই আইনের ভিতরে ক্রপ ওয়ার্ডটা আনার কারণটা কি স্যার? ক্রপ আনার কারণ বলছো? জি স্যার, এই আইনের ভিতরে কিসের জন্য ক্রপ ওয়ার্ডটা আনলো? ক্রপ নিয়ে আসলো যে আমরা তো বিভিন্ন ক্রপের ফসল, প্লান্ট বা সিড
বা জার্মপ্লাজম বা ভ্যারাইটি আমরা আমদানি করব, রপ্তানি করব। যেমন হতে পারে ধান, গম, ভুট্টার বীজ, মূলা, শাক, বিভিন্ন বীজ বা বিদেশ থেকে আমদানি করতে হয়। তারপরে বিদেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করি। পেঁয়াজটা তো প্লান্ট প্রোডাক্ট। ইন্ডিয়া থেকে অনেক পেঁয়াজ আসে। এখন তো বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়। ইন্ডিয়া অনেক সময় যখন সংকট হয় পেঁয়াজ বন্ধ করে দেয়। সেই সময় তোমার মিশর থেকে, চায়না থেকে, মায়ানমার থেকে, তারপরে আরো অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। এখন বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটির পেঁয়াজ দেখতে পাবো, বড়, লাল, তারপরে হলুদ, বিভিন্ন কালার পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে স্যার চলে আসছে। আমরা পেঁয়াজ উৎপাদনটা পর্যাপ্ত পরিমাণে বাড়াতে পারি না কেন স্যার? সীমাবদ্ধতাটা কি? আমাদের সীমাবদ্ধতা একটা হচ্ছে যে পরিমাণ আমাদের চাহিদা, সেই পরিমাণ যে ল্যান্ড, জমির প্রয়োজন, তার ঘাটতি আছে একটা। কারণ আমাদের তো বিভিন্ন ফসল উৎপন্ন করতে হয়, শুধু পেঁয়াজ করলেই তো হবে না। ওই সিজনে আরো ক্রপ স্যার। থাকে, সেগুলো করতে হয়। এবং আমাদের ভ্যারাইটির যে ইলটা সেটাও কম, এবং ফার্মারের মধ্যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি কম আছে, তারপর কমিউনিকেশন প্রবলেম আছে, এবং উৎপাদন করতে গেলে অনেক সময় ফেইল হয়, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস। অনেকগুলো কারণে আমাদের চাহিদা মেটে না, জন্য আমদানি করতে হয়। স্যার তার মানে কি স্যার পেঁয়াজ উৎপাদনে স্যার খরচটা বেশি একটু অন্য ক্রপের তুলনায়? না, খরচ খুব বেশি না। এটা তো অনেক সময় অল্প চাষে মিনিমাম টিলেজে উৎপন্ন করা যায়, এবং এটা প্রফিটেবল। আমাদের দেশে যে উৎপন্ন হয় সেটি কিন্তু লাভজনক। জি স্যার। কিন্তু আমাদের দেশে ক্রপগুলো উৎপন্নের জন্য প্রয়োজনীয় জমির অভাব আছে, এবং আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে জমি আরো কমে যাচ্ছে, এবং কৃষকদের জি মধ্যে স্যার। সায়েন্টিফিক মেথডে চাষেরও ঘাটতি আছে, এবং আগ্রহ ঘাটতি আছে। ঠিক আছে স্যার। তাহলে এই জন্য ক্রপ শব্দটা আসছে, কেন ক্রপ নিয়েই তো আমাদের এই ক্রপ মানে তো প্লান্ট, আর প্লান্ট নিয়েই তো কোয়ান্টিটি শব্দটা, এই জন্য ক্রপ চলে আসছে। কনভিয়েন্স মিনস অল কাইন্ডস অফ ভেহিকলস, যে কোনো ধরনের ভেহিকেল মানে যানবাহন, বাস, ট্রাক, ভ্যান, রিক্সা, লরি, প্লেন, শিপ, যাই বলে কারণ সবগুলো হচ্ছে কনভিয়েন্স। এগুলোর মাধ্যমে আমদানি রপ্তানি করা হয়, সেই ভেহিকেলগুলো এর মধ্যে আসবে। ডিসইনফেস্টেশন অ্যান্ড ডিসইনফেকশন, যদি ইনফেস্টেড হয় সেগুলো দূর করা, এই পদ্ধতি ডিসইনফেস্টেশন। আর ইনফেকশন হলে ইনফেকশন মুক্ত করা পদ্ধতি ডিসইনফেকশন। এই ট্রিটমেন্ট করতে গিয়ে এটার মধ্যে স্যার পার্থক্য কি, ডিসইনফেস্টেশন এবং ডিসইনফেকশন? ইনফেস্টেশন হচ্ছে রোগ জীবাণুগুলো প্লান্ট বা প্লান্ট প্রোডাক্টের বাহিরে থাকে, যেমন সিড যদি হয়, সিড কোটের বাহিরে অনেক অর্গানিজম থাকে, প্যাথোজেন, এবং বীজ আছে, বীজের বস্তার মধ্যে বাহিরে যেগুলো পোকামাকড় গুলো থাকে, তাই না, এগুলো ভিতরে প্রবেশ করে না। রোগ জীবাণু আছে, মাইক্রোস্কোপিক আছে, খালি চোখে দেখা যায়, এগুলো মুক্ত করা, ট্রিট করা ডিসইনফেস্টেশন। আবার রোগের বীজের প্লান্ট পার্টের ভিতরে অনেকগুলো অর্গানিজম প্রবেশ করে ভিতরে থাকে, বীজের এমব্রিওতে থাকে। যেমন লুজ স্মার্ট অফ হুইট একটা ডিজ আছে, লুজ স্মার্ট অফ হুইট, এটার অর্গানিজমটা, প্যাথোজেনটা সিডের হুইট বীজের এমব্রিওতে থাকে, ফলে বাইরে থেকে কিন্তু দেখা যায় না, বীজটা চকচকে পরিষ্কার, রোগ জীবাণু মুক্ত, কোনো বোঝার উপায় নেই ভিতরে প্যাথোজেন আছে। ফলে এই বীজটার ট্রিটমেন্ট ছাড়া যদি লাগানো হয়, তাহলে গাছ, বীজ, চারা হবে, গাছ হবে, সবই হবে, শীষ বা পেনিকেল হবে। কিন্তু পেনিকেলে যখন গ্রেইন ফর্মেশন হবে তখন কালো হয়ে যাবে, ফাঙ্গাসের স্পোর উৎপন্ন হয়ে কালো হয়ে যাবে, কিন্তু সিড হবে না, গ্রেন হবে না। আর গ্রেন না হলে তো ওই যে 2-3 মাস ধরে যত টাকা খরচ হলো, চাষ হলো, সে যদি গ্রেনটাই কালো হয়ে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে যায়, তো সবই জিরো, লস। এজন্য ওই ভিতরের
যে প্যাথোজেনকে তো মুক্ত করতে হবে কেমিক্যাল দিয়ে বা হট ওয়াটার ট্রিট করে, এটাই হচ্ছে ডিসইনফেকশন। কেমিক্যালি ট্রিট করতে পারি আমরা, সূর্যের আলোতে শুকিয়ে বা হট ওয়াটার ট্রিটমেন্ট করে বীজটাকে জীবাণুমুক্ত করতে পারি। এটা হচ্ছে ডিসইনফেকশন, ইন্টারনাল যে প্যাথোজেনকে মুক্ত করা, আর ডিসইনফেকশন এক্সটার্নাল প্যাথোজেন থেকে বীজকে মুক্ত করা। এ সম্পর্কে তুমি আরো ডিটেল পড়বে, প্লান্ট প্যাথোলজি সাবজেক্টে আরো ডিটেলস পড়বে। পেস্ট, পেস্ট কাকে বলে বলতে পারো কেউ? Sir, any ক্ষতিকর পোকামাকড় যেগুলো এগুলোকে পেস্ট বলে। এনি হার্মফুল অর্গানিজম, ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড়। sir, any any harmful organism is placed any পোকামাকড় ইনসেক্ট হয়ে গেল, পেস্ট এনি হার্মফুল অর্গানিজম হবে। রাইট, এনি হার্মফুল অর্গানিজম বা এনি অর্গানিজম দ্যাট ইজ হার্মফুল, যে সমস্ত ক্ষতিকারক অর্গানিজম সেগুলো পেস্ট। পেস্টের অনেক ভাগ আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ওগুলো পেস্ট। ইনসেক্ট পেস্ট, রোডেন পেস্ট, নেমাটোড পেস্ট, তারপর বিভিন্ন পাখি আছে পেস্ট, শিয়াল, ফক্স পেস্ট, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো পেস্ট। যদি যেমন দেখবো ফসল খেতে অনেক সময় মুরগি, গরু, ছাগল খেয়ে ফেলে, এগুলো তখন পেস্ট। অর্থাৎ যে কোনো জীব তোমার ক্ষতি করবে প্লান্ট প্রোডাক্টের, সেগুলো হবে পেস্ট। ইভেন অনেক সময় মানুষও ক্ষতি করে, অন্যের ফসল কেটে নিয়ে আসে, পুকুরের মধ্যে বিষ ঢেলে দেয়, মাছ মেরে ফেলে, তখনও তারা পেস্ট হিসেবে ট্রিট হবে। রুলস, রুলস মিনস দ্য রুলস মেড, যে সমস্ত আইন কানুন করা হবে সেগুলো রুলস। এক্সপোর্ট মানে বিদেশে, আমাদের দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া, বিক্রি করে পাঠিয়ে দেওয়া। আমাদের দেশ থেকে অনেক প্লান্ট প্রোডাক্ট, যেমন অনেক সময় আলু বেশি উৎপন্ন হলে এক্সপোর্ট করা হয়, অন্যান্য প্লান্ট প্রোডাক্ট যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়, শাকসবজি, সেগুলো দেশের বাইরে রপ্তানি করা হয়। ন্যাশনাল প্লান্ট কোয়ারেন্টাইন অথরিটি, আমাদের দেশে জাতীয় প্লান্ট কোয়ারেন্টাইন অথরিটি কর্তৃপক্ষ আছে। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য অথরিটি, এই এবং অথরিটির বিভিন্ন ক্ষমতা এবং কার্যকারিতা আছে। এ সম্পর্কে ডিটেলস তোমাদের ওই নোট যেটা দেবো সেটাতে আরো পাবে, কি কি কাজ করবে নিয়ন্ত্রণ করতে গিয়ে। এবং যারা এখানে নিয়োগ পাবে গ্রাজুয়েশন পোস্ট গ্রেড করার পরে, তারা আরো ডিটেলস এর সম্পর্কে ট্রেনিং নেবে, শিখবে। ডেলিগেশন অফ পাওয়ার্স বাই দ্য অথরিটি, কর্তৃপক্ষ কর্তৃক প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার যারা, তাদেরকে ক্ষমতা অর্পণ করা। ডেলিগেট মানে অর্পণ করা, ডেলিগেশন অফ পাওয়ার, ক্ষমতা তাদেরকে দেওয়া হবে, যে সমস্ত পাওয়ার তারা ইউজ করতে পারবে, প্রয়োগ করতে পারবে। কেননা নিয়ন্ত্রণ করতে গেলে পাওয়ার প্রয়োজন, সেগুলো পাওয়ার তাদের থাকবে। আবার ডেলিগেশন মানে প্রতিনিধিও আছে। প্রহিবিশন অর রেস্ট্রিকশন অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ প্লান্টস or plant products, ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে প্লান্ট প্রোডাক্টস গুলো নিয়ন্ত্রণ করতে হবে, বিধিনিষেধ আরোপ করতে হবে। রেগুলেশনস অফ প্লান্টস or plant products for quarantine, all the plants or plant products confined or confiscated for quarantine shall remain under the custody of the plant quarantine officer and he shall take necessary measures. কনফিসকেট মানে বাতিল, বাজেয়াপ্ত করা। কাস্টডি মানে তত্ত্বাবধানে থাকা, হেফাজতে থাকা। যে সমস্ত প্লান্ট প্রোডাক্টস অবৈধভাবে আসবে, যেগুলো রোগাক্রান্ত, সেগুলো প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার যেগুলো বাজেয়াপ্ত করে তার হেফাজতে নেবে এবং সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাপয়েন্টমেন্ট অফ প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার বাই দ্য গভর্নমেন্ট, সরকার সময়ে সময়ে প্লান্ট কোয়ারেন্টাইন অফিসার নিয়োগ করে। প্রহিবিশন এগেনস্ট ইম্পোর্ট, ইম্পোর্ট করতে গেলে যে বিধিনিষেধ থাকবে সেগুলো। পারমিট অ্যান্ড সার্টিফিকেট এবং অনুমতি আমদানি রপ্তানি করতে গেলে অনুমতি পত্র লাগবে, প্রত্যয়নপত্র লাগবে।
কারেকশন, ক্যান্সেলেশন, এটসেট্রা অফ ইম্পোর্ট পারমিট অ্যান্ড সার্টিফিকেট। ইম্পোর্ট পারমিট সার্টিফিকেটগুলো সংশোধন করা, বাতিল করা, সেই বিষয়গুলো 11 নম্বর পয়েন্টে আছে। নোটিফিকেশন অফ প্ল্যান্ট কন্ট্রোল অফিসার, যদি কোনো প্ল্যান্ট কন্ট্রোল অফিসারের অজ্ঞাতসারে যে কেউ বা অর্গানাইজেশন কোনো রোগ জীবাণু আক্রান্ত প্ল্যান্ট প্রোডাক্টের খবর পেয়ে থাকে, সেগুলো প্ল্যান্ট কন্ট্রোল অফিসারকে জানাতে হবে। ইন্সপেকশন, পরিদর্শন করে দেখা। এক্সামিনেশন অ্যান্ড স্যাম্পল কালেকশন, ইনফেক্টেড স্যাম্পল কালেকশন করে সেগুলো এক্সামিন করা, ল্যাবে টেস্ট করা। মুভমেন্ট অফ কন্টেনার, যে কন্টেনারগুলো পাত্রে আমদানি করা হবে সেগুলো মুভমেন্ট বোঝাবে, কোথা থেকে কোথায় যাচ্ছে। সিজার অফ প্লান্টস অর প্লান্ট প্রোডাক্টস হার্বারিং পেস্ট, যে সমস্ত প্লান্ট প্রোডাক্টস পেস্টকে আশ্রয় দেয়, হার্বার মানে আশ্রয় দেয়, সেই সমস্ত অর্থাৎ রোগাক্রান্ত আমদানিকৃত প্লান্ট ম্যাটেরিয়ালগুলোকে সিজ করা মানে বাজেয়াপ্ত করতে হবে। প্রি এক্সপোর্ট এক্সামিনেশন, এক্সপোর্ট করার আগে প্লান্ট প্রোডাক্টগুলো টেস্ট করে, ল্যাবে টেস্ট করে সেগুলো জীবাণুমুক্ত করে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিতে হবে। প্রহিবিশন এগেনস্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা। কন্টেনমেন্ট আর ইরাডিকেশন অফ পেস্টকে নিয়ন্ত্রণ করা এবং উৎখাত করা, নির্মূল করা। ডিক্লারেশন রিগার্ডিং কোয়ারেন্টাইন পেস্ট দ্বারা আক্রান্ত হলে সেগুলো ডিক্লেয়ার করা, ঘোষণা করা যে এই সমস্ত এলাকা বা এই সমস্ত প্লান্ট প্রোডাক্ট আক্রান্ত। টু ডিক্লেয়ার দ্য ইনফেক্টেড এরিয়া অ্যাজ এ কন্ট্রোল এরিয়া, এবং ইনফেক্টেড এরিয়াকে কন্ট্রোল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা। রিটেন নোটিশ, এবং তার জন্য একটা নোটিশ দিয়ে দেওয়া যে সমস্ত এলাকায় রোগাক্রান্ত পেস্ট পাওয়া গেছে, আক্রান্ত হিসেবে বিজ্ঞপ্তি দেওয়া। অ্যাসিস্ট্যান্স, প্ল্যান্ট কন্ট্রোল অফিসার একা সব করতে পারবে না, এর জন্য তার বিভিন্ন পয়েন্টে, যে যদি বর্ডার এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার গার্ড, বাংলাদেশি বর্ডার গার্ড আছে, তারপরে কোস্ট গার্ড আছে, এয়ারপোর্টে যেগুলো পুলিশ আছে, অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থার লোক আছে, তাদের সহায়তা লাগবে প্ল্যান্ট কন্ট্রোল অফিসারের জন্য, এবং প্ল্যান্ট কন্ট্রোল অফিসার তাদের সহায়তা এগুলো আটক করবে, বাজেয়াপ্ত করবে। কেন ফোর্স প্রয়োজন, কেন তো নিরস্ত্র, প্ল্যান্ট কন্ট্রোল অফিসার নিরস্ত্র, আর সশস্ত্র ফোর্স এই জন্য লাগবে তার সহায়তা করার জন্য। কম্পেনসেশন, ক্ষতিপূরণ, যারা রোগাক্রান্ত প্রোডাক্ট আমদানি করবে, জড়িত যারা, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ইন কেস অফ সিজার, নোটিফিকেশন টু দ্য ওনার, বাজেয়াপ্ত করার ক্ষেত্রে যারা মালিক তাদেরকে জানাতে হবে যে এই সমস্ত প্রোডাক্ট রোগাক্রান্ত হওয়ার কারণে বাতিল করা, বাজেয়াপ্ত করা হলো। অফেন্সেস, অপরাধ, অফেন্সেস কমিটেড বাই দ্য কোম্পানি বা অর্গানাইজেশন, যারা অপরাধ করবে তাদের বিচার করতে হবে ট্রায়াল বাই ম্যাজিস্ট্রেট কর্তৃক। তারা যে অপরাধ করলো এটার বিচার করতে হবে। রোগাক্রান্ত জিনিস সার্টিফিকেট ফাঁকি দিয়ে বা চুরি করে গোপনে আমদানি করার জন্য বিচার করবে। কগনিজেন্স অফ অফেন্স, স্বীকারোক্তি। অফেন্সেস টু বি নন কগনিজেবল অ্যান্ড বেইলেবল। একটা অপরাধ আছে কগনিজেবল, যেটা উইদাউট ওয়ারেন্টিতে পুলিশ অ্যারেস্ট করতে পারবে অপরাধীকে, সেগুলো কগনিজেবল অফেন্স। সেগুলো সিরিয়াস অফেন্স, যে মার্ডার, খুন, ধর্ষণ, সিরিয়াস যেগুলো অপরাধ আছে সেগুলো কগনিজেবল, উইদাউট ওয়ারেন্টিতে পুলিশ অ্যারেস্ট করতে পারবে ক্রিমিনালকে। আর যেগুলো স্যার, আপনি যে স্যার 31টা পয়েন্ট বললেন, এগুলো কি স্যার প্রসেস নাকি ধাপ নাকি সিস্টেম? এগুলো আইনের ধারা, আইনের বিভিন্ন পয়েন্ট, অ্যাক্টের বিভিন্ন পয়েন্ট চলে আসছে। পয়েন্টের উপরে আবার সাব হেডিং, উপধারা চলে আসছে। একটা নন কগনিজেবল অফেন্স, বেলেবল, জামিনযোগ্য, এগুলো যেগুলো মাইনর অপরাধ, কারো সম্মানহানি করা,
কাউকে গালি দেওয়া, এগুলোর ক্ষেত্রে তোমার ওয়ারেন্ট লাগবে অপরাধী গ্রেপ্তার করার জন্য, পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারবে না। পানিশমেন্ট, স্যার এগ্রিকালচারের ক্ষেত্রে কগনিজেন্স অফেন্স গুলো কি কি? এগ্রিকালচারের ক্ষেত্রে তোমার যেগুলো প্লান্ট প্রোডাক্টের ক্ষেত্রে হালকা অপরাধ, ছোট ছোট ধরনের অপরাধ, সেগুলোর ক্ষেত্রে নন কগনিজেবল। আর সিরিয়াস যদি হয় যে তোমার না জানিয়ে আমদানি করেছে, চোরাই পথে নিয়ে আসছে, এগুলো তোমার কগনিজেবল অফেন্স, সিরিয়াস। আর যেগুলো তোমার নিয়ে আসছে বৈধ পথেই কিন্তু তারপরেও রোগাক্রান্ত, সেগুলো আবার ফার্দার তোমার ট্রায়াল করতে হবে, কেন তোমার রোগাক্রান্ত আসলো কিভাবে। আর কোনো অথরিটি না জানিয়ে যেটা নিয়ে আসলো, এটা তো সিরিয়াস একদম। পানিশমেন্ট, কি পানিশমেন্ট হবে? imprisonment for a term not exceeding 2 years or with a fine not exceeding টাকা 5 লাখ or both। শাস্তির ব্যবস্থা 2 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। All money and profit accrued from the prohibited products may be confiscated। এবং যে সমস্ত ফাইন আদায় করা হবে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। স্যার এখানে নন কগনিজেবলের সাথে বাইলেবল একটা আছে টার্ম, এটা কি বেইলেবল, জামিনযোগ্য। বেল মানে জামিন, বুঝছো? বেইলেবল জামিনযোগ্য অপরাধ। আমাদের দেশে কোনো অপরাধ আছে জামিনযোগ্য, কোনোটা জামিনযোগ্য নয়, যেগুলো সিরিয়াস। আর হালকা অপরাধগুলো জামিন নিয়ে আসামি বেড়ে আসে এবং বিচার হয়, বিচারের পরে যদি তোমার শাস্তি হয় তাহলে জেল খাটবে, আর না হলে তো জামিনে থাকলে। এবং অনেক সিরিয়াস অফেন্স আছে, জামিন দেওয়া হয় না ক্রিমিনালকে, জেলের ভিতরে রেখেই বিচার করা হয়। এটা হচ্ছে বেইলেবল, নন বেইলেবল, জামিনযোগ্য নয়। ডিসপোজাল অফ কনফিসকেটেড প্রপার্টি গুলো বাজেয়াপ্ত সম্পত্তিগুলো ধ্বংস করে ফেলা। স্পেশাল পাওয়ার অফ ম্যাজিস্ট্রেটস ফর ইম্পোজিং পানিশমেন্ট, ম্যাজিস্ট্রেট স্পেশাল পাওয়ার থাকবে। আপিল এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার্স, প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে, কারণ বিচারের একটা রায় হলে আপিল করার সুযোগ থাকে। ফিস অ্যান্ড চার্জেস, সরকার সময় সময় ফি ধার্য করতে পারবে, এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করতে কত ফি সরকার কর্তৃক নির্ধারিত। ইনকারিং এক্সপেন্ডিচার, ব্যয় কত হবে সেগুলো নির্ধারণ করা থাকবে। ইন্ডেমনিটি, নিরাপত্তা। নো সুইট মামলা, prosecution or other legal proceeding shall be against the authority or any plant control officer or the government। প্ল্যান্ট অফিসার বা সরকারের বিরুদ্ধে যে তোমার যে কোনো আইনগত ব্যবস্থা নিতে গেলে সেগুলোর মধ্যে একটা নিরাপত্তা থাকবে, ইন্ডেমনিটি। রিমুভাল অফ অ্যাম্বিগুইটি, অস্বচ্ছতা দূর করা। পাওয়ার টু মেক রুলস, সরকারের আইন করার ক্ষমতা থাকবে এবং সেগুলো বিভিন্ন গেজেটে প্রকাশ করবে এবং সরকার প্রয়োজনে আইন করবে এবং সংশোধন সব কর্তৃত্ব সরকার হাতে থাকবে। পাবলিকেশন অফ অথেন্টিক ইংলিশ টেক্সট, সেগুলো পাবলিশ করা ইংলিশে। রিপিল, বাতিল করা, কোনো অ্যাক্ট যদি বাতিল করার প্রয়োজন পড়ে সরকার বাতিল করবে এবং নতুন করে সেগুলো অ্যামেন্ডমেন্ট করবে, সংশোধন করবে। এইগুলো হচ্ছে তোমার এগুলো পয়েন্ট। এই পয়েন্টটা আন্ডারে আবার সাব পয়েন্ট আছে, তোমাদের ক্লাস নোটটা দিয়ে দেওয়া হবে ইমেল করে, তোমাদের সৌমিক আছে বা আলবি আছে, দিয়ে দেবো। আজকে কি আর আছে এরপরে আমার সাথে যে পয়েন্টগুলো ছিল আজকে শেষ হয়ে গেল এবং তোমাদের সবগুলো পয়েন্ট মনে হয় কভার হয়ে গেছে, তাই না? সাব সিলেবাসের ইন্ট্রোডাকশন টু সিড আমি পড়ালাম, পারভেজ আনোয়ার স্যার। সিড কোয়ালিটি পড়ানো হয়েছে, তারপরে সিড জার্মিনেশন ভিগর, সিড ডরমেন্সি, সিড ডেট, সিড প্রোডাকশন প্রিন্সিপাল, সিড ট্রিটমেন্ট প্রাইমিং, সিড স্টোরেজ এবং লাস্টে সিড কোয়ালিটি কন্ট্রোল আমি পড়ালাম।
স্যার আজকে যে 41টা পয়েন্ট পড়ালেন এখান থেকে কিভাবে আসতে পারে? 41টা তো মুখস্থ করা সম্ভব না স্যার। হ্যাঁ, আসলে তো তোমার এটা তো একটা আইন, তো অনেক বিশাল ব্যাপার। তোমার এই সম্পর্কে ডিটেলস কোশ্চেন তো পুরোটাই করা সম্ভব না। এজন্য কোনো একটা পার্ট থেকে কোশ্চেন থাকতে পারে, অথবা এটার উপর শর্ট নোট থাকতে পারে। আইন এলোমেলো বা করে লিখতে হবে। যেমন মানে প্ল্যান্ট কোয়ারেন্টাইন কাকে বলে, এর অবজেক্টিভ কি, এর যে অ্যাক্ট গুলো আছে, অ্যাক্ট গুলোর মেইন যে তোমার পয়েন্ট গুলো, এই পয়েন্টের মধ্যে হয়তো কিছু পয়েন্ট তোমাদের লিখতে বলতে হতে পারে, অথবা এর ভিতরে যে বিভিন্ন টার্ম গুলো আছে ওখান থেকে কোনো একটা তোমার ব্যাখ্যা চাওয়া হতে পারে। অর্থাৎ ছোট ছোট করে দেওয়া হবে ডিটেলস, কিন্তু পড়তে হবে পুরোটাই। ওকে স্যার। স্যার এমবিগুইটি মানে কি বোঝায়? এমবিগুইটি মানে অস্বচ্ছতা, কোনো বিষয় স্পষ্টতা, কোনো একটা বিষয় বোঝা যাচ্ছে না, অ্যাম্বিগুয়াস, সেটাকে ট্রাই করা, পরিষ্কার করা। আমাদেরকে লিঙ্ক দিয়েছে জন্য স্যার সিরিয়াল গুলো কি ফিক্সড নাকি উলটপালট করা যাবে? তোমাদের লিঙ্ক দিয়ে যে অ্যাড্রেস দেখো, সিরিয়াল আসলে না করাই ভালো। চেষ্টা করো সিরিয়ালি, যদি 10-20টা পয়েন্ট লিখতে বলা হয়, সিরিয়াল লেখার চেষ্টা, অথবা কোনো একটা ভিতরে পয়েন্ট আলোচনা, অথবা শর্ট নোট থাকলেও তোমার সংক্ষেপে লিখতে হবে। লিঙ্কটা পেয়েছো, অ্যাড্রেস লিঙ্ক দেখো, চ্যাট বক্সের সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও ফিল আপ করে। আর যদি কোনো আর জানার থাকে বলতে পারো। তোমাদের আগের ক্লাসগুলোর হ্যান্ডআউট দিয়ে দিচ্ছি, তোমরা পেয়েছো সবাই? জি স্যার। আজকে আর ক্লাস আছে তোমাদের? ইয়েস স্যার। জি স্যার আসছে। স্যার গুগল ফর্মে একটু সমস্যা হচ্ছে, আমি কি আমার অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ, তুমি চ্যাট বক্সে দিয়ে দাও, তোমার আইডি চ্যাট বক্সে লিখে দাও যার সমস্যা হচ্ছে। কত তোমার আইডি শেষে বলো? স্যার 086। 086 লাস্টে না? জি স্যার। জি স্যার। কোন সেকশন তুমি? বি সেকশন। আচ্ছা, এটা লিখে দাও। ফারজানা খাতুন, আচ্ছা জি স্যার। রাইট। জি স্যার। আচ্ছা, তারপর লিখেছো ইসমাইল। জি স্যার। মনিকা, সমস্যা হচ্ছে নাকি? জি স্যার, সমস্যা হচ্ছে। আয়েশা আক্তার।
Okay, thank you everyone. I'm going to close today. আসসালামু আলাইকুম। Walaikum Assalam. আসসালামু আলাইকুম স্যার। Walaikum Assalam. সবাই ভালো থাকো, আর এই লগগুলো সুস্থ কি থাকো। মুখস্থ করা লাগবে? হ্যাঁ, মুখস্থ বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো। ঠিক আছে, এই সেমিস্টারে তোমার থিওরি ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, দেখা হবে। থিওরি ক্লাস মানে অ্যাগ্রোনমির আর নাই, শেষ। এগ্রোনমি সিড সায়েন্সের থিওরি ক্লাস শেষ, এবং প্র্যাকটিক্যাল যদি ইউনিভার্সিটি খোলার পিছনে না যায় ঠিক মতো স্যার, তো শুরু হবে। স্যার আমাদের মনে হয় এই Online হতে লিঙ্কে পারে। অন্য কোনো একজন স্যার আসছে ক্লাস নিতে। হ্যাঁ, ঠিক আছে, ওই জন্য আমি এন্ড করে দিচ্ছি, লিভ নিচ্ছি।